রাজধানী সহ সারা দেশে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। দাম পড়ে যাওয়া নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। কোরবানির দ্বিতীয় দিনেও শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে বর্জ্য অপসারণের কাজ। ঢাকার ৭০% বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়। নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। মিনায় পদদলিত হয়ে নিহত শরীয়তপুর ও দিনাজপুরের হাজীদের স্বজনদের ঈদ আনন্দ স্তব্ধ। হাজীদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে সৌদি প্রশাসন। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। প্রবাসী সময়ের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও চামড়ার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে কাঁচা চামড়া। তবে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। দাম পড়ে যাওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা। এদিকে লবণ সংকটে বাড়তি দাম আদায়ের অভিযোগ রয়েছে আড়তদারদের। রাজধানীর সবচেয়ে বড় চামড়া সংরক্ষণ এলাকা পোস্তা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি হওয়া পশুর চামড়া আসছেই। তবে মৌসুমী ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত গরম। বেশি দামের আশায় ঈদের প্রথম দিনের চামড়া যারা এখনো বিক্রি করেননি, আড়তে সেসব চামড়ার দাম উঠছে অপেক্ষাকৃত কম। তাই মাথায় হাত মৌসুমী ব্যবসায়ীদের। পাইকারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তাদের। কিনছি 2200 টাকা, ওই মালাইনা বিক্রি করেছি 1600 টাকা, আর আজকে আবার কিনছি এগুলা 2200, 2000। এখন এখানে আনছি পরে এখন দাম কম বলতেছে। বিভিন্ন জায়গাতে মাল আনলে এরা এরকম করে যে আমাদের কাছে তো বিক্রি করবে, কই যাবে, এই জন্য সিন্ডিকেটের মধ্যে তারা করে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইকাররা বলছেন, নির্ধারিত দামের চেয়ে না বুঝে যারা অপেক্ষাকৃত বেশি দামে চামড়া কিনেছেন তারাই পড়ছেন এমন বিড়ম্বনায়। পাশাপাশি সুযোগ বুঝে লবণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ তাদের। চামড়া যদি পুরানো চামড়া হয়, গতকালকার এটা কিন্তু বাসি চামড়া, ওটা একটু দাম একটু কম রাখতে হয় স্বাভাবিকভাবে, আবার অনেকদিনে রাখতেও চায় না যদি গন্ধ হয়ে যায়। আর আজকে যে নতুন চামড়া ওটা কালকের মতো দাম দেওয়া হচ্ছে। এইটা তো কোনো সিন্ডিকেটের মার্কেট না। আমরা বলছি 550 টাকা কিনতে, তারপর আমরা কিনতেছি এখন ওই 80 টাকা 85 টাকা পড়তেছে আমাদের ফুট। আমরা সিন্ডিকেট হইলাম কিভাবে? সিন্ডিকেটের কোনো প্রশ্ন উঠে না। এই লবণ আমার 600 টাকা করে কিনা ছিল, আমি এখন 1000 টাকা করে কিনতেছি। পার্টিরা সিন্ডিকেট দেখাই দিচ্ছে, হয়তো মাল মানে কম দেখাই দিচ্ছে আমদানিটা। যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিয়েছে। এদিকে 3 দিন পর্যন্ত পশু কোরবানির নিয়ম থাকায় পরিমাণে কম হলেও চামড়ার বেচা বিক্রি আরো 2-1 দিন চলবে বলেও জানান ব্যবসায়ীরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চামড়ার দামও গতবারের তুলনায় কম বলে অভিযোগ রয়েছে তাদের। আর দাম কম হওয়ার কারণে চামড়া পাচার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের মুরাদপুর আতুরার ডিপো থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের চামড়া শিল্পে বড় ধরনের ভূমিকা রেখে আসছে বন্দরনগরী চট্টগ্রাম। মোট চাহিদার অন্তত 30-40% চামড়া যায় এখান থেকে। এর মধ্যে কোরবানির ঈদে কয়েক লাখ পিস চামড়া যোগান দেয় চট্টগ্রাম। গত বছর কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ অর্থাৎ 4,80,000 পিস চামড়া সংগৃহীত হয়েছিল চট্টগ্রাম থেকেই। তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5,50,000 পিস। কিন্তু নানা জটিলতার কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। প্রায় 2.5 লাখ পিস কম সংগৃহীত হয়েছে। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্ত চলে গেছে। নাহলে আপনি দেখেন আতুর ডিপোতে রাত্রে ঈদের কোরবানির পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে চামড়া বেচা কিনা হয়। এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই। শুধু যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়, চামড়ার দাম নিয়েও চলেছে কারসাজি। কোরবানির পর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় দর উঠানামা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে 1,500 টাকা চামড়া বিক্রি হয় 2,500 টাকায়। আমরা চামড়া খরিদ করছি এবার কোরবানির দিন 70-75 টাকা কাঁচা ঘুরে গেছে। কারণ চামড়া ওই টানায় মালিকারা কম দাম খাওয়াতে চামড়াগুলি ঠিক সব চামড়া আসে নাই, টানা মালিক রেট দিতে পারে না এবং তারা চামড়া কিনে নেয়। এই কারণে আমাদের যা মৌসুমী ব্যবসায়ীরা তারা বাইরে থেকে চামড়া নিয়ে আসে নাই। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম এবার একটু
চড়া যাওয়াতে যে ট্যানারি মালিকরা দামটা আমাদেরকে বেঁধে দিয়েছিল ওই দামে আমরা চামড়া কিনতে পারিনি। এবার ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রামে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করেছিল 40 থেকে 45 টাকা। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত লাখ লাখ কোরবানি পশুর চামড়া নিয়ে আসা হয়েছে নগরের মুরাদপুরে। আগামী অন্তত 10 থেকে 15 দিন এভাবে লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর তা পাঠানো হবে ঢাকা ট্যানারি মালিকদের কাছে। কিন্তু থেমে থাকবে না মধ্যস্বত্বভোগী তৎপরতা, চলবে দাম বাড়ানোর কারসাজি। চট্টগ্রামের মুরাদপুর চামড়া গুদাম থেকে কমল দে, সময় সংবাদ। বেঁধে দেয়া সময়ের মধ্যে নগরীর বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশু বর্জ্য অপসারণে কাজ করে দুই কর্পোরেশনের প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। তবে রাজধানীর অনেক জায়গায় এখনো ময়লা আবর্জনা পরিষ্কার সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ঈদের পরদিনও সকাল থেকেই রাজধানীর দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে দেখা যায়। তবে পুরান ঢাকার আর.কে. মিশন রোড সহ অনেক সংযোগ সড়কের চিত্র ছিল ভিন্ন। ঈদের একদিন পেরিয়ে গেলেও আবর্জনা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার বাসিন্দারা। রাত বন্ধ করছি, কতক্ষণ পর্যন্ত থাকা যায় এখানে, নিঃশ্বাস বন্ধ করে থাকান যায়। এই রোডটা আর ওই সাইডের রোডটা এখনো আসে নাই ওরা, এই জন্য আমরা অনেক দুর্গন্ধ এবং যে সিএনজি গাড়ি টাড়ি চলতে সমস্যা হইতেছে। এই এলাকার অধিবাসী আমরা এই গন্ধ প্লাস অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা দিয়ে চলাফেরা করতে খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেবলমাত্র হাট ও কোরবানির স্থান কেন্দ্রিক পরিষ্কার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অনেক নগরবাসী। এছাড়াও পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও পলিথিন সরবরাহ না করারও অভিযোগ করেছেন তারা। বলছি কি, আমি এখন এই যে বর্জ্যগুলো একটা বস্তায় বলবো, সে বস্তাটা আমার এখন নাই, আমি কোথায় পাবো? শেষ পর্যন্ত অনেক কষ্ট করে দেখি আরেকজনের অর্ধেকটা খালি আছে, সেটার মধ্যে নিয়ে শেষে রাখছি। সুনাগরিক হলে, সুব্যবস্থা হলে, আজকে আমি হাঁটছি এখান থেকে দুর্গন্ধ লাগছে, সে হাঁটতে দুর্গন্ধ লাগবে। অন্যদিকে ইতোমধ্যে রাজধানীর প্রায় 70% পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সোনারগাঁও হাটের কাজ আমি শেষ করে ফেলেছি, আমার মনে করেন যে পূর্বাচলের হাট শেষ করে ফেলেছি, এদিকে আমার ইস্টার্ন হাউজিং এর কাজ অলমোস্ট শেষের পথে। তো আমার কাজগুলো, হাটের কাজ শেষ হয়ে গেল, আর আমার বাসাবাড়ির বর্জ্যর কাজ অলমোস্ট গতকালকে যা কোরবানি হয়েছে অলমোস্ট শেষের পথে। এর আগে বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 30 ঘন্টা ও দক্ষিণ সিটি কর্পোরেশন 48 ঘন্টার সময় বেঁধে দেয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। নির্ধারিত তারিখের একদিন আগে এই বিবৃতি অপেশাদার আচরণ বললেন বিসিবি সভাপতি। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিস্ময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। এর আগে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিতে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের লো লাইব্রেরি হলরুমে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে নারীর অগ্রগতি নিয়ে গার্লস লিড দ্য ওয়ে শীর্ষক এক বক্তৃতা দেন তিনি। এ সময় নারীর অগ্রগতি নিয়ে তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিস্ময় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। I am confident that we shall be able to reach these goals. It is for no reason Bangladesh is often termed as a development surprise. ভাষণের এক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক প্রশ্নের জবাবে দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। Yes, it is itself is a challenge, no doubt about it. But what I mean to say that Bangladesh can face any challenge and Bangladesh can overcome it. Bangladesh is doing it. So education, it is very, very important. And as because we declared that we want to build up Bangladesh as a poverty-free country, but for building Bangladesh as a poverty-free country, education is the key.
That's why we give all facilities for girls' education. প্রধানমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের আগ্রহী করতে তার সরকার নানা ধরনের প্রকল্প চালু করেছে, ফলে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা। And side by side, our economic progress should continue. That we can do it. We have proved it. Even when there was economic recession all over the world, Bangladesh keep up the growth of GDP continuously. We ensure our food security. We reduce our poverty level. We have our social safety net program. So we are continuing the progress and we will do it. এর আগে শুক্রবার সকালে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এদিন দুপুরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত রাষ্ট্রে পরিণত করাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষারও আহ্বান জানান তিনি। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। শুক্রবার পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটির তৃতীয় অংশ প্রকাশিত হয়। এতে SDG অর্জন উন্নত দেশ ও দাতাদের সদিচ্ছার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আরো বলেন, জাতিসংঘের মতো সম্মেলনে উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে নানা ধরনের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে এর খুব সামান্যই কার্যকর হতে দেখা যায়। উন্নয়নশীল দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতি সমূহ বিশ্ব নেতাদের পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী যখন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনের তৃতীয় কিস্তি প্রকাশ করল দ্য গার্ডিয়ান। এর আগে গত 21 সেপ্টেম্বর সাক্ষাৎকার ভিত্তিক দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে তারা। দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নেব নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ। আজকের বিষয় প্রবাসে ঈদ। ঈদ মানেই আনন্দ, তবে কোরবানি ঈদ উদযাপিত হয় ত্যাগের মহিমায়। ঈদ আনন্দের খুব একটা ভিন্নতা নেই দেশ বা বিদেশে, তবে কোরবানির আনুষ্ঠানিকতায় কিছুটা পার্থক্য রয়েছে প্রবাস জীবনে। দেশের মতো বাড়ির আঙিনায় নয়, কোরবানি হয় নির্দিষ্ট স্থানে, বাড়ি বাড়ি সেই মাংস বিলি বন্টন। এতে প্রবাসীদের কিছুটা আক্ষেপ থাকলেও খুব একটা প্রভাব পড়ে না সেখানে। নিউ ইয়র্কের সময় স্টুডিওতে এমনটাই বলছিলেন 21 পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন। তিনি চান আগামী প্রজন্ম যেন ভুলে না যায় দেশের ঐতিহ্য, অটুট থাকুক তাদের অন্তরে সামাজিক রীতিনীতি বন্ধন। দর্শক, ঈদ মোবারক। প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য নাট্য অভিনেতা 21 পদকপ্রাপ্ত নাট্যজন জামাল উদ্দিন হোসেন। জামাল উদ্দিন হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ এবং দর্শককে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রবাসে ঈদ। ঈদ কেমন করলেন? ভালোই। নিউ ইয়র্কে ঈদ কিন্তু প্রায় বাংলাদেশের মতোই হয় আর কি। প্রচুর লোকজন হয় ঈদের জামাতে, এবং ঈদের যে আনন্দঘন মুহূর্ত, মেলামেশা, সবকিছুই এখানে হয়। এবারের ঈদের নামাজ কোথায় পড়লেন? আমি জামাইকাতে থাকি, নিউ ইয়র্কে জামাইকাতে, এবং প্রতি বছর জামাইকা মুসলিম সেন্টার বিশাল ঈদের জামাতের আয়োজন করেন। জামাইকার একটি স্কুলের মাঠে এই জামাতটি হয় এবং হাজার হাজার লোক হয় ওখানে। বিশাল, আমি এক্সাক্ট সংখ্যা তো বলতে পারবো না, বিশাল জামাত হয় এবং সেখানেই নামাজ পড়েছি এবং খুবই ভালো লাগে। প্রায় বাংলাদেশের মতোই, যে ওখানে যেমন মাঠে জামাত হয় এখানেও কিন্তু তাই। দেশের ঈদের সঙ্গে এখানকার ঈদের কি একেবারেই কোনো অমিল নেই বা কেমন আছে? যেমন কোরবানির ঈদে বাংলাদেশে যেমন রাস্তায় রাস্তায় গরু কোরবানি হয়, এখানে সেটা সম্ভব না। এখানে কোরবানি দিতে হয় বিশেষ জায়গায়, বিভিন্ন ফার্মে গিয়ে বা স্লটার হাউসে গিয়ে কোরবানি দিতে হয়।
এবং আমার মনে হয় ওটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আপনার এই বাংলাদেশের যে ঈদ, সেই ঈদ মাথায় রেখে আপনার ছেলেবেলার ঈদ নিয়ে আমাদেরকে কিছু বলবেন। ছেলেবেলার ঈদ তো কোরবানির ঈদ তো কোরবানিকে ঘিরেই। তো মনে পড়ে যে কোরবানির আগে যখন কোরবানির পশুটি কিনে নিয়ে আসা হতো, গরু কিংবা খাসি যাই হোক, সেটা নিয়ে তো প্রচুর উত্তেজনা ছিল। বিশেষ করে এই তাকে খাওয়ানোর জন্যে ঘাস বিচালি নিয়ে আসা, বা ছাগল হলে কাঁঠাল পাতা ভেঙে নিয়ে আসা, এবং তারপরে রাত্রেবেলা সেটাকে পাহারা দেয়া, বেশ একটা আনন্দ উৎসব লেগে থাকতো। এবং সেই পশুটির সঙ্গে এক ধরনের একটা মানে মমত্ব যাকে বলে সেটা গড়ে উঠতো, এবং একটা ভালোবাসার বন্ধন গড়ে উঠতো। এবং মনে হয় যে কোরবানির সময় যে কষ্টটা হতো সেটা কিন্তু ঈদেরই একটি অংশ। আর এই যে ঈদি পাওয়ার একটা সংস্কৃতি চালু ছিল, হ্যাঁ সেটাও ছিল। তবে কোরবানি ঈদে ঈদি অতটা ইম্পর্টেন্ট না যতটা রোজার ঈদে। কোরবানির ঈদে আরেকটা আনন্দ ছিল যে কোরবানির পরে মাংস বিলানো, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে এই মাংস নিয়ে যাওয়া, মাংস প্যাকেট করে করে নিয়ে যাওয়া, তারপর তাদের বাড়ি থেকে আবার মাংস যে আসে সেটা আবার মানে নেয়া, এই সবটা মিলিয়ে খুব একটা আনন্দ। এটা বোধহয় এখানে তো ওইভাবে হয় না, কিন্তু বাংলাদেশেও বোধহয় কমে গেছে। কারণ বাংলাদেশে ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, আমি বছর দুয়েক আগে কোরবানির ঈদ করেছি বাংলাদেশে, এবং দেখেছি মানুষের পক্ষে ওইভাবে আর বেরোনো সম্ভব না, এবং মানে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি পৌঁছানো সম্ভব হয় না। কাজে ওটা ঢাকাতেও কিন্তু এই প্র্যাকটিসটা অনেকখানি কমে গেছে। এই প্রবাসে তো সেই দিকটি আমরা অবশ্যই পাচ্ছি না, যে মাংস বিলি করা, সেটা কি এখানে হয়? হয়, কিন্তু খুব বেশি না। কারণ এখানে মাংস অনেক সময় ঈদের দিন পাওয়া যায় না। বিভিন্ন গ্রসারির মাধ্যমে বা স্লটার হাউসের মাধ্যমে যে কোরবানি দেওয়া হয়, সে মাংসটা হয়তো একদিন বা দুদিন পরে এসে পৌঁছায়। তারপরেও মাংস ডিস্ট্রিবিউট হয়, হয়তো খুব নিকটজনের বাসায় যায় আর কি। হ্যাঁ, তবে কোরবানির পরে দাওয়াত হয় প্রচুর। ঈদ করলেন, আপনার পরিবারের আর কে কে আছে এখানে আপনার এই প্রবাসে? আমি এবং আমার স্ত্রী এখানে থাকি। আমার ছেলে তো থাকে কানাডায়, ও তো পিএইচডি করছে, তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকে, অলমোস্ট শেষের পথে। আর আমার মেয়ে আগে কানেক্টিকাটে থাকতো, কাজে ঈদের সময় তার ওখানে যাওয়া হতো, কিন্তু গত ডিসেম্বর থেকে আমার মেয়ে আলাবামা চলে গেছে, অনেক দূরে। কাজে নিউ ইয়র্ক থেকে যাওয়া সম্ভব না, কাজে নিউ ইয়র্কে বন্ধু বান্ধব নিয়ে ঈদ করলাম। তো আপনি অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে মিস করছেন? হ্যাঁ, তা তো বটে। নাট্য জগতের মানুষগুলো একটা দর্শনের উপর ভিত্তি করেই তাদের জীবনকে গড়ে তোলে। সেই দর্শন থেকে ঈদকে আপনি আসলে কিভাবে দেখেন? ঈদের দিন যে মানুষের মেলামেশা এবং কোনো বৈষম্য নেই, সর্বস্তরের মানুষ যারা যখন নামাজ পড়তে যায়, এবং সেই ঈদের জামাতে যে কোলাকুলি, তখন কে ধনী কে গরিব এই কোনো পার্থক্য থাকে না। এবং তারপরেও যে ঈদের দিনে যে একসঙ্গে হওয়া বা মেলামেশা, এটার মধ্যেও কোনো শ্রেণী বিভাগ থাকে না, কোনো পার্থক্য থাকে না। এই যে মানুষের মধ্যে যে মেলামেশা এবং একাত্ম বোধ, যেটা এইটাই কিন্তু ঈদের একটা বড় মেসেজ। এবং আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরাও কিন্তু মনে করি যে সমাজের মধ্যে যে সমস্ত বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো দূর করে সমাজের সমস্ত মানুষ এক কাতারে এসে দাঁড়াবে, এইটা আমরা আশা করি। আজকের এই ঈদের দিনে নতুন প্রজন্মের জন্য আপনি যদি কিছু বলেন? নতুন প্রজন্মের জন্য তো আর এখন আমাদের বলার কিছু নেই, কারণ নতুন প্রজন্ম তো পুরনো প্রজন্মের কথা শুনতে চায় না। এইটুকু খালি বলতে পারি যে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের সামাজিক রীতিনীতিগুলো আছে, সেগুলো যেন একদম ভুলে না যায়, কারণ তার একটা মূল্য আছে। শত শত বছরের যে ঐতিহ্য, যে রীতিনীতি, সেগুলো সামাজিক মূল্য আছে, সেগুলোকে সম্মান জানাতে হবে, পালন করতে হবে। সেই সঙ্গে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার বাসা বেঁধেছে, সেগুলোকে দূর করতে হবে, এবং পুরাতনের সঙ্গে নতুনের একটা মিলন করতে হবে। মানে
আমাদের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ করতে হবে। নাট্যাঙ্গনের ঈদ কেমন? নাট্যাঙ্গনের ঈদ তো আলাদা বলে কিছু নেই। নাটক যারা করেন তারা তো সমাজেরই মানুষ, তারা সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের সঙ্গে ঈদ করেন, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করেন। কাজেই নাট্যাঙ্গনে আলাদা ঈদ বলে কিছু নেই। আর ধরুন আমি যে নাটকের সঙ্গে জড়িত সেটা হচ্ছে গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গে জড়িত। আমি কিন্তু ওই হিসেবে বলতে গেলে পেশাদার অভিনেতা নই। হ্যাঁ, কাজেই আমি নাটক করি আমার একটা বিশ্বাস থেকে, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকে, এবং এটা আমার আমার পেশার বাইরে আমার যে প্যাশন, যে ভালোবাসা, সেই জায়গা থেকে আমি নাটক করি। তো কাজে আমাদের জগৎ অন্যান্য মানুষের জগতের সঙ্গে একই জগৎ, আমাদের আলাদা জগৎ বলে কিছু নাই, কারণ মানুষকে নিয়েই আমাদের কাজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও নতুন কোনো অতিথির সাথে নিয়ে। সে পর্যন্ত সুন্দর থাকুন, ভালো থাকুন। দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশ। ঈদের খুশির মুহূর্তে সৌদি আরবে পদদলিত হয়ে প্রিয়জনের মৃত্যুর সংবাদ সবকিছুই যেন স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশি স্বজনদের। শরীয়তপুরের আকনকান্দি গ্রামের এম এ রাজ্জাক ও হাসিনার মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, অবসরপ্রাপ্ত সিনিয়র জেল সুপার এম এ রাজ্জাক এবছর তার দুই স্ত্রী হাসিনা বেগম ও আফসানা বেগমকে নিয়ে হজে যান, কিন্তু হজের দিন পদদলিত হয়ে তিনি ও তার প্রথম স্ত্রী হাসিনা বেগম মারা যান। তবে তার দ্বিতীয় স্ত্রী আফসানা বেগমকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এ ঘটনায় নিহত আরেক বাংলাদেশি কুর্মত আলীর বাড়ি দিনাজপুরেও চলছে শোকের মাতম। তার ছেলে জানান, স্ত্রী আসমা খাতুনকে নিয়ে এবছর হজ পালন করতে যান নিহত কুর্মত। পরে 24 সেপ্টেম্বর বিকেলে মুঠোফোনে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা। তবে এই ঘটনায় আসমা খাতুন সুস্থ আছেন বলেও নিশ্চিত হয়েছেন তাদের স্বজনরা। মৃত্যুবরণে আমার পুরা গ্রামটা আমরা কাতর হয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের ঈদের কোনো আনন্দ নাই। আমার ভাই হজ করতে গেছে, দুই ভাবির লইয়া যাইয়া ছোট ভাবি বাচ্চা রয়েছে, ছোট বড় ভাবির লইয়া হয় ইন্তিকাল হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছিল যে আমার বাবা হারাই গেছে। তারপরে তখন ওটা আমাদের মনের প্রবোধ দেওয়ার জন্য হয়তো বলছে, কিন্তু আসল কথা হচ্ছে আমার বাবা মারা গেছে। এটা ঘটনা আমার সন্ধ্যার দিকে পাই। আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করে, এই জন্য সবার জন্য দোয়া চাই। মিনায় হজের সময় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 769 জন হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালি। দুর্ঘটনার কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বোধ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এদিকে হজে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে রয়েছে সৌদি প্রশাসন। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে হাজি নিহতের ঘটনার পর শুক্রবার হজে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাদশাহ জানান, হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ এরই মধ্যে দেওয়া হয়েছে। এই ঘটনার পর ইসলামী ও আরব ঐক্যের বিষয়ে তার উদ্বেগের কথাও জানান সৌদি বাদশাহ। আমরা হজ অনুষ্ঠানের বিষয়টিকে একটি আন্তর্জাতিক কার্যক্রম হিসেবেই দেখি। আমরা এই পুরো ঘটনাটির তদন্ত ও আমাদের হজ পরিকল্পনা পর্যালোচনার চেষ্টা করছি। আমাদের মুসলিম ভাইরা আশা করি এই দুর্ঘটনার জের ধরে বিশ্বের মুসলিম ভ্রাতৃত্বে কোনো ফাটল ধরবে না। হজে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে রয়েছে সৌদি প্রশাসন। নাইজেরিয়ার পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় হাজিদের নিয়ম না মানার অভিযোগ সত্যি নয়। এমন ভয়াবহ একটি দুর্ঘটনা নিয়ে বাদশার মন্তব্যকে দায়িত্বহীন বলে বর্ণনা করে দেশটি। একই মন্তব্য এসেছে আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও। এর আগে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাই দায়ী বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সৌদি সরকার এই ভয়াবহ দুর্ঘটনার দায় এড়াতে চাইছে। হজের বিশাল জনসমুদ্রকে সামাল দিতে ব্যর্থ হয়েছে তারা। এতগুলো মানুষের মৃত্যুর দায়ভার তাদের উপরই বর্তায়। হজ পালনের সময় পদদলিত হয়ে হাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ওই দুর্ঘটনায় দেশটির সর্বোচ্চ 131 জন হাজি নিহত হন বলেও দাবি তাদের। বিক্ষোভকারীদের দাবি, সৌদি সরকার এত বড় দুর্ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। আন্তর্জাতিক এই চাপের মধ্যে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। হজ পরবর্তী কার্যক্রমগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেজন্য উপসাগরীয় মুসলিম দেশগুলো সৌদি প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ নিয়ে সৌদি বাদশার সঙ্গে ফোন আলাপ করেছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সৌদি সরকার প্রতি বছরের মতো এবারও শুরু থেকে সার্বিকভাবে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার সর্বোচ্চ চেষ্টা করে আসছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সম্প্রতি সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে নিহত হাজিদের পরিচয় প্রকাশ করতে শুরু করেছে সৌদি প্রশাসন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আজ শেষ দিন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে পূর্ণাঙ্গ হচ্ছে হাজিদের এবারের হজ পালন। গেল পরশু মিনায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত হাজিদের পরিচয় প্রকাশ করতে শুরু করেছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে 10 জন বাংলাদেশি হাজি রয়েছেন বলে নিহতের স্বজনদের বরাতে বাংলাদেশ হজ মিশন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল সূত্র জানিয়েছে 15 জন বাংলাদেশি হাজিকে আহত অবস্থা শনাক্ত করা হয়েছে। এদিকে 92 বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের বরাতে বাংলাদেশ হজ মিশন থেকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে জেদ্দা হজ কনসাল আসাদুজ্জামানের সাথে নিখোঁজদের বিষয়ে কথা বলেছি। তিনি জানান, নিখোঁজদের মধ্যে কয়েকজনকে খুঁজে পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশি হাজিদের প্রবাসী থাকা স্বজনেরা তাদের নিখোঁজ হাজিদের বিষয়ে জানতে মক্কা ও মিনার হাসপাতালগুলোতে যোগাযোগ করে ব্যর্থ হচ্ছেন। এর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ ও সৌদি প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের বিষয়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই তাওয়াফ শেষে আগামী 28 সেপ্টেম্বর থেকে 50 ফ্লাইটে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। ঈদের প্রথম দিন পার হয়ে গেলেও এখনো মানুষ ট্রেনে বাসে করে শেকড়ের টানে বাড়ি ফিরছেন। শনিবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে বাড়ি যেতে মানুষের উপচে পড়া ভিড়, যে কারণে কেউ কেউ টিকিট না পাওয়ার অভিযোগ করেন। তবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, ঈদের বন্ধের কারণে অনেক ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের কেউ কেউ হয়তো টিকিট পাননি। তবে শিডিউল মতো নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেছে এবং এসেছে বলেও দাবি করেন তিনি। একই সাথে বাস কাউন্টারগুলোতেও ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। ঈদের আগে যারা বিভিন্ন কারণে বাড়িতে যেতে পারেননি তারাই যাচ্ছেন ঈদের পর। তবে সীমিত পরিসরে অনেকে আবার পরিবার ও পেশাগত কারণে ঢাকায়ও ফিরেছেন। এরই ঠিক বিপরীত চিত্র দেখা গেছে ঢাকার বাইরে। বাড়তি ছুটি না থাকায় ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে রাজধানী ফিরতে শুরু করেছেন অনেকেই। শনিবার রাতে বরিশাল থেকে 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব লঞ্চের যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকামুখী কর্মব্যস্ত মানুষ। মাহমুদুন নবীর ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শনিবার থেকেই বরিশাল থেকে রাজধানীমুখী হয়েছেন মানুষ। ঈদের দ্বিতীয় দিনে নৌপথে যাত্রীদের চাপ তুলনামূলক একটু কম। জরুরি প্রয়োজন থাকায় এবং ভিড় এড়াতেই শনিবার বরিশাল থেকে রওনা দিয়েছেন বলে জানালেন যাত্রীরা। অফিস খোলা থাকায় ভিড়ভাড়টা এড়াতে লঞ্চে করে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে। অনেক জমটল থাকবে জন্য আগে ভাগে যাচ্ছে আর কি ঢাকায়, যাতে যাইতে একটু ভালো হয়। ছুটি কম থাকার কারণে আগে যেতেছি, যাতে অফিস আগে করা সম্ভব হয়, যাতে ভিড়ে ঝামেলা না পড়তে হয়। ভিড় হইতে পারে, যার কারণে আমি আগে যাইতেছি। জরুরি কাজ থাকার কারণে আমি বরিশাল থেকে আগে ভাগে যাচ্ছি। এদিকে রবি ও সোমবার থেকে রাজধানীমুখী লঞ্চে যাত্রীদের চাপ বাড়বে বলে জানালেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। 27-28 তারিখে বরিশাল থেকে ঢাকাগামী নৌযাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিআইডব্লিউটি এই ব্যাপারে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করিয়াছে। শনিবার বরিশাল থেকে 5টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বরিশাল নদীবন্দর থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনে জমজমাট ছিল রাজধানী ও এর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। যানজটমুক্ত নগরীর ফাঁকা রাস্তা আর ঈদের ছুটির স্বস্তি নগরবাসীর মাঝে এনেছে উচ্ছ্বাস আর আনন্দের আমেজ। মিজানুর রহমান খবির ও শেখ জায়েদকে সঙ্গে নিয়ে জাফর সাদিকের রিপোর্ট।
ঈদুল আজহার ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে পরিবার পরিজন আর প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন শিশু থেকে তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। ঢাকার অদূরে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমান দর্শনার্থীরা। সাদা সিংহ, জিরাফ, জেব্রা, রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ, প্রজাপতি ও দুর্লভ জাতের ম্যাকাও পাখি দেখে যেন সত্যিকারের বনে ঘুরে বেড়ানোর স্বাদ নেন তারা। সিংহ, সাদা বাঘ, চিতাবাঘ এগুলো আমি দেখছি। আগে টিভিতে দেখতাম, এখন এগুলো সরাসরি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারছি। বাঘের যে অভয়ারণ্য, সিংহের অভয়ারণ্য, এগুলো খুব চমৎকার। অনেক প্রকারের বাঘ এখন এখানে আনা হয়নি, তো এটা আনা হলে আরো আনন্দদায়ক হবে। মানুষ আবদ্ধ অবস্থায় থাকবে, প্রাণী উন্মুক্ত অবস্থায় থাকবে, এবং এটার মধ্যে একটা চার্ম আছে। ঈদের আনন্দ আর উচ্ছ্বাসে অন্যরকম এক ধরনের ছোঁয়া দিতে রাজধানীর পার্শ্ববর্তী থিম পার্কগুলো সেজেছে সব ধরনের আনন্দ উপকরণ নিয়ে। আর তাই তো পরিবার পরিজন নিয়ে এসব থিম পার্কগুলোতে ভিড় জমিয়েছেন সব বয়সী নারী পুরুষ। মিউজিক আর ঢেউয়ের তালে নেচে গিয়ে আনন্দ সময় পার করেন তারা। আবার রোমাঞ্চকর নানা রাইডে চড়ে আনন্দে গা ভাসান অনেকেই। দর্শনার্থীদের ঈদ আনন্দে পূর্ণতা দিতে কর্তৃপক্ষেরও আছে নানা আয়োজন। যানজটপূর্ণ শহরের মধ্যে একটুখানি মনে হচ্ছে ভিন্ন আমেজ বা ভিন্ন সবকিছু। ঢাকা শহরে এই ধরনের প্লেস নাই, এখানে অনেক মজা করতেছি, অসম্ভব এনজয় করতেছি ভাইয়া, এরকম এনজয় সবসময় করি না। এর আগে আমি জীবনেও আসিনি, আমার খুব ভালো লেগেছে। ট্রেনে উঠেছি, রাইডে উঠেছি। আসলে ঈদের পর দিন তো অনেক মজা লাগছে, খুব মজা লাগতেছে। এর জন্য আমি বগুড়া থেকে এখানে আসছি। আজকে প্রচন্ড গরম, একটু ভিজে খুব মজা লাগতেছে। নতুন নতুন ট্র্যাকগুলো, মিউজিক ট্র্যাকগুলো সবার সামনে প্রেজেন্ট করতেছি। ঈদ উপলক্ষে আমরা আয়োজন করেছি আকর্ষণীয় কিছু গেমস শো, র্যাফেল ড্র, তারপরে আছে ডিজে শো, মাস্কট গ্রিটিংস। আবার রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকায় খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ানোর এক অন্য অনুভূতির স্বাদ পেয়েছেন নগরবাসী। একটু সজীব নিঃশ্বাস নিতে প্রিয়জনদের সঙ্গে রাজধানীর হাতির ঝিলে সময় কাটান অনেকেই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সোমবার আসার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে দুটি টেস্ট খেলতে আপাতত বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়ার পরই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সিরিজের সূচিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি। দুটি টেস্ট খেলতে আগামী সোমবার স্টিফেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য নতুন করে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের নিরাপত্তা নিয়েই শঙ্কা দেশটির বোর্ডের। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল ইতিবাচক রিপোর্ট দিলেই অজিদের বাংলাদেশে আসার নতুন তারিখ দেয়া হবে বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়। এদিকে নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর পেছানোকে দুঃখজনক বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া প্রশ্ন তোলাতেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তবে পাপন এও জানান বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন নির্ধারিত সময়ে শুরু হবে দু দলের টেস্ট সিরিজ। আমার মনে হয় না এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে, বাট এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক শুনে যে আগ মুহূর্তে মাত্র এখন টিম আজকে রওনা দিবে হঠাৎ করে জানানো এবং এটা ডেফার করা, এটা মানে সত্যি দুঃখজনক। কেউ খেলবে, খেলতে আসবে কি আসবে না তাদের ব্যাপার, সেটা নিয়ে আমি ইস্যু না। কিন্তু বাংলাদেশে কোনো ভয়ে কেউ খেলতে আসবে না, টেরোরিজমের ভয়, এটা আমরা মানতে রাজি না, এটা আমরা বিশ্বাসও করি না, মানতেও রাজি। ডিজিএফআই, ডিজিএনএসআই, সিকিউরিটি ইন্টেলিজেন্স যেগুলো আছে এবং জেনারেল তারেকের সাথে কথা হয়েছে, যেটা চায় ওরা যে কি কোথার থেকে তো ওরা জানতে চায় যে বাংলাদেশে সিকিউর, কোনো অসুবিধা নেই, আমরা ফুল প্রোটেকশন দিব, এইটুক জিনিসই তো ওদের জানা দরকার, যা জানা দরকার। এরপর সবকিছু জেনে যদি ওরা অন্য কিছু করে এটা তো দুঃখজনক, আমাদের কিছু করার নেই। বাট আমাদের মন থেকে আমরা ক্লিয়ার থাকবো যে আমাদের এখানে কোনো ত্রুটি ছিল না যার জন্য ওরা আসেনি। ম্যাক্সিমাম একদিন দুই দিন ওরা আসার ডিলে হতে পারে, তো একদিন দুই দিন ডিলে হলেও কিন্তু আপনার খেলা পিছনের কোনো কারণ দেখছি না আমি। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাজধানী সহ সারা দেশে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। দাম পড়ে যাওয়া নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। কোরবানির দ্বিতীয় দিনেও শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে বর্জ্য অপসারণের কাজ। ঢাকার 70% বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়। নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। মিনায় পদদলিত হয়ে নিহত শরীয়তপুর ও দিনাজপুরের হাজীদের স্বজনদের ঈদ আনন্দ স্তব্ধ। হাজীদের মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বের চাপের মুখে সৌদি প্রশাসন। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস পেজ লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।